ডিসেম্বরের মধ্যে ভোট চায় বিএনপি। নিরপেক্ষ নির্বাচনের জন্য 3 উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার আহ্বান। রোডম্যাপ ঘোষণা করলে অস্থিরতা কাটার আশা জামায়াতের। ইসি পুনর্গঠন করে আগে স্থানীয় নির্বাচনের দাবি এনসিপির। ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি। তাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি। আমরা মনে করি যে 2টা রোডম্যাপ ঘোষণা করলেই তার অনেকটাই সমাধান হয়ে যাবে। একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ, আর একটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ। ইলেকশন কমিশন পুনর্গঠন করে যাতে স্থানীয় সরকার নির্বাচনের দ্রুত আয়োজন করা হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন 3 দলের। ব্রিফিংয়ে প্রেস সচিব। সবাই এই চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে আস্থা আছে এবং তাকে অনুরোধ করেছেন যাতে উনি ওনার নেতৃত্বেই যেন বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা, থাকছেন অন্যান্যরাও, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। দায়িত্ব পালন অসম্ভব করে তুললে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে সরকার। থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হাসানের মরদেহ ঢাকায়। 2 উপদেষ্টার শ্রদ্ধা। কেন্দ্রীয় শহীদ মিনারে হবে জানাজা। শায়ানে রহমান সহ হাসিনা ঘনিষ্ঠ দুজনের লন্ডনের সম্পত্তি জব্দ। আনিসুল হকের সহযোগীর বিরুদ্ধে দুদকের মামলা। উপদেষ্টা আসিফের সাবেক এপিএসের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। পুঁজিবাজারকে ক্যাসিনো আখ্যা বিএনপি নেতা আমির খসরুর। অনিয়মের বিচার না করায় নিঃস্ব অনেকে, বলেন দেবপ্রিয়। পাচারের সম্পদ দ্রুত ফেরানোর আশা গভর্নরের। এবং মালয়েশিয়ায় জনশক্তি রফতানিতে এখনও আওয়ামী আমলের সিন্ডিকেট সক্রিয় থাকার অভিযোগ। 13 এজেন্সির বিরুদ্ধে 3 বছরে 1200 কোটি টাকা আত্মসাতের তথ্য দুদকের। প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বরের মধ্যে ভোট চায় বিএনপি। নিরপেক্ষ নির্বাচনের জন্য 3 উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার দাবি দলটির। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরে কথা জানান বিএনপি নেতারা। এদিকে জামায়াত আমির বলেন, রোডম্যাপ ঘোষণা করলেই কেটে যাবে অস্থিরতা, আর ইসি পুনর্গঠন করে আগে স্থানীয় নির্বাচনের দাবি এনসিপির। প্রেস সচিব জানান, ডক্টর ইউনূসের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছে 3 দলই। গত কয়েকদিনের রাজনৈতিক অস্থিরতা, সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর টানাপোড়েন আর প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের মধ্যে শনিবার শুরু হয় সংলাপ। এদিন সন্ধ্যা 7:30টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল প্রবেশ করে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলাপে অংশ নেন আরও 3 জন স্থায়ী কমিটির সদস্য। সরকারের তরফে উপস্থিত ছিলেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 1 ঘণ্টারও বেশি সময় ধরে চলে বৈঠক। পরে সাংবাদিকদের মুখোমুখি হন দলটির নেতারা। খন্দকার মোশাররফ বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দাবি করেছেন তারা, আর নিরপেক্ষ নির্বাচন করতে 3 জন উপদেষ্টার পদত্যাগ চান তারা। ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিচার ও রাষ্ট্র সংস্কার চলমান রাখবে বলেও প্রধান উপদেষ্টাকে জানিয়েছে বিএনপি। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি। তাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি। ওনারা কোনো আশ্বাস বা কিছু দিয়েছে? সেই আশ্বাস ওনারা দেখবেন, আমরা আমাদের বক্তব্য দিয়েছি। যদি দ্রুত নির্বাচন দেওয়া হয়, আমরা স্পষ্ট ভাষায় বলেছি, আজকে বাংলাদেশে যে নৈরাজ্য হচ্ছে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, এক অ্যানাউন্সমেন্টের ফলশ্রুতিতে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং গণতন্ত্র ফিরে আসে। মূলত সংস্কার এবং বিচার, নির্বাচন, এই 3টার উপর আলোচনা হয়েছে এবং সংস্কারের ব্যাপারে আমরা এটা পরিষ্কার এবং ওনারা একমত হয়েছে। সংস্কার যেখানে ঐক্যমতের ভিত্তিতে হওয়ার কথা, তার ভিত্তিতে সংস্কার কাজ সম্পন্ন হবে এবং সেই কাজ অতি সহসা সম্পন্ন করা সম্ভব। এখানে কোনো দ্বিমত পোষণ করেন নাই। বিচার ব্যবস্থা বিচার বিভাগ করবে এবং বিচারের আওতায় আনার ব্যাপারে যে আলোচনা হয়েছে, এখানে ওনাদের কোনো দ্বিমত নাই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব, এই আলোচনা হয়েছে এখানে।
বিএনপির সঙ্গে বৈঠক চলাকালীন যমুনায় প্রবেশ করে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। 2 সদস্যের দলে নেতৃত্ব দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ঘণ্টাখানেক আলাপ শেষে বেরিয়ে আসেন তারাও। ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচনের জন্য নির্দিষ্ট কোনো রোডম্যাপ দেননি তারা। তবে আগামী বছর ফেব্রুয়ারির পর দেরি করা উচিত হবে না। সংস্কার ও ভোটের রোডম্যাপ ঘোষণা হলে চলমান অস্থিরতা কেটে যাবে বলেও আশা তার। আমরা মনে করি যে 2টা রোডম্যাপ ঘোষণা করলেই তার অনেকটাই সমাধান হয়ে যাবে। একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ, আর একটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ। এই দুইটাই অতীব গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। আমরা কমফোর্টেবল 2টা টাইম আপনাদের মাধ্যমে এই জাতিকে জানিয়েছি। যদি সংস্কার শেষ হয়ে যায় তাহলে ফেব্রুয়ারির মধ্যভাগে এটা হতে পারে, আর যদি সংস্কারের ভিতরে শেষ না হয় আরেকটু সময় লাগে, এরপরেই যে রোজা শুরু হয়ে যাবে, রোজার পর হতে হবে, তারপরে এটাকে টেনে লম্বা করলে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। রাত 8:30টার পর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ হোসেনের নেতৃত্বে সংলাপে অংশ নিতে যমুনায় প্রবেশ করে 4 সদস্যের প্রতিনিধি দল। পরে এনসিপির আহ্বায়ক জানান, আন্দোলনের চাপে ফেলে দাবি আদায় করতে চাওয়ায় ডক্টর ইউনূস অস্বস্তিতে কাজ করতে পারছেন না। ইসির প্রতি আস্থা নেই জানিয়ে কমিশন পুনর্গঠন করে আগে স্থানীয় সরকার নির্বাচন সহ বিচার সংস্কার ও জুলাই ঘোষণাপত্র দাবি দলটির। শেখ হাসিনার আমলে হওয়া জাতীয় এবং স্থানীয় পর্যায়ের সকল নির্বাচনকে আমরা আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে বলেছি। কারণ সেই সময়টা শেখ হাসিনা একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় ইলেকশন করেছিল এবং মানুষের ভোটাধিকার হরণ করেছিল। এই ইলেকশন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না রাজনৈতিক দল হিসেবে। সেই ইলেকশন কমিশন পুনর্গঠন করে যাতে স্থানীয় সরকার নির্বাচনের দ্রুত আয়োজন করা হয়। এর ফলে নাগরিক সেবা যে দুর্ভোগটি হচ্ছে, নাগরিক সেবা পাচ্ছে না জনগণ, সেটি নিশ্চিত করা সম্ভব হবে। সব রাজনৈতিক দল নির্বাচন পর্যন্ত ডক্টর ইউনূসের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, ডক্টর ইউনূস এক কথার মানুষ। এবছর ডিসেম্বর কিংবা আগামী বছর জুনেই হবে নির্বাচন। মাননীয় চিফ অ্যাডভাইজারকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। তারা বলেছেন তার নেতৃত্বে তাদের আস্থা আছে। তাকে অনুরোধ করেছেন যাতে উনি ওনার নেতৃত্বেই যেন বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়। রোববার বিকেল থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যমুনায় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এর আগে দুপুরে পরিকল্পনা উপদেষ্টা জানান, পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, থাকছেন অন্য উপদেষ্টারাও। এছাড়া এক বিবৃতিতে উপদেষ্টা পরিষদ জানিয়েছে, পরাজিত শক্তির ইন্ধন ও বিদেশি ষড়যন্ত্রে দায়িত্ব পালন অসম্ভব করে তুললে সব কারণ তুলে ধরে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার। প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা জানাজানির পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। চলমান অস্থিরতার মধ্যে শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকের পর 19 উপদেষ্টাকে নিয়ে অনির্ধারিত বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ বিকেলে এক বিবৃতিতে জানায়, দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এদেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে। পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়। তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলেও উল্লেখ করা হয়। এর আগে দুপুরে উপদেষ্টা পরিষদের এই বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা, অন্য উপদেষ্টারাও নিজেদের দায়িত্ব পালন করে যাবেন। চলে যাবেন বলেননি, তিনি বলছেন যে আমাদের যে কাজ করছি, আমাদের সামনে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা সকল প্রতিবন্ধকতা কাটিয়েই আমাদের অর্পিত দায়িত্ব, এটা তো একটা বড় দায়িত্ব, এর উপর নির্ভর করবে দেশের ভবিষ্যৎ, বহু বছরের ভবিষ্যৎ। এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না। অন্তর্বর্তী সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।
জুনের মধ্যে সব প্রস্তুতি শেষ হলে ডিসেম্বরে নির্বাচন দিতে বাধা কোথায়? সরকারের প্রতি প্রশ্ন রেখে বিএনপি নেতারা অভিযোগ করেন, নতুন দলগুলোর জোট গঠনের প্রক্রিয়া অসমাপ্ত থাকায় ভোট পেছানোর চেষ্টা চলছে, যা জনগণ মেনে নেবে না। আর তারা আরও বলেন, উপদেষ্টাদের বক্তব্যে মনে হচ্ছে নির্বাচনের দাবি তোলাই মহাপাপ। জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে আবারও সংগ্রামের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপি নেতারা। বগুড়া থেকে মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। চারিদিকে উচ্ছ্বাস উদ্দীপনা, বগুড়া কেন্দ্রীয় মাঠে তারুণ্যের জয়গান। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে হাজার হাজার তরুণদের মিছিলে জনসমুদ্রে পরিণত হয় সমাবেশস্থল। হাতে হাতে নানা রঙের ব্যানার, প্ল্যাকার্ড। বৃষ্টির মধ্যেই সমাবেশ রঙিন করে তোলেন বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। সমাবেশে যোগ দেন বিএনপির 2 কেন্দ্রীয় নেতাও। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের কিছু উপদেষ্টার কথায় মনে হচ্ছে নির্বাচনের দাবি করা যেন মহাপাপ। তরুণ উপদেষ্টাদের কথায় সরকার পরিচালিত হলে দেশ ভালো চলবে না। নির্বাচন চাওয়া বোধহয় অপরাধ, মহাপাপ। উপদেষ্টাদের কথা উপদেষ্টারা আমাদেরকে শেখায়। আমরা মনে হয় সবাই আপনার কোনো স্কুল কলেজ কোথাও পড়াশোনা করিনি। ওনারাই সব জানেন আমরা কেন নির্বাচন চাচ্ছি। এই জন্য তাদের খুব গোসা। ডক্টর ইউনূস সাহেব অভিজ্ঞ মানুষ, আমরা তার বিরুদ্ধে সমালোচনা নেই, কিন্তু তাকে তো বুঝতে হবে আসিফের কথা শুনে দেশ চালালে সেই দেশ খুব ভালো মতো চলবে না। জুনের মধ্যে নির্বাচন কমিশন ও সংস্কার কমিশন প্রস্তুত হয়ে গেলে ডিসেম্বরে নির্বাচন নয় কেন? সরকারের প্রতি প্রশ্ন রেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জনগণের কাছে ক্ষমতা ফেরাতে তরুণদের লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। নির্বাচন কমিশন বলেছে জুন মাসের মধ্যে তারা নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে যাবে। তাহলে জুন মাসের মধ্যে সংস্কার, নির্বাচনের প্রস্তুতি দুটোই যদি সম্পন্ন হয়, তাহলে ডিসেম্বরে নির্বাচনে তো অসুবিধা কোথায়? কোন দলের জোট বা ঐক্য করতে সময় লাগবে বলে নির্বাচন পেছানো হলে তা জনগণ মেনে নেবে না বলে সাফ জানিয়ে দেন বিএনপি নেতারা। কুমিল্লা, চট্টগ্রাম ও বরিশাল এবং খুলনা বিভাগের পর রাজশাহী এবং রংপুর বিভাগের তারুণ্য সমাবেশ অনুষ্ঠিত হলো বগুড়ার এই সেন্ট্রাল মাঠে, যেখানে তরুণরা বলছেন তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য তারা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে চান, যারা আগামী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে তরুণদের মতামতকে গুরুত্ব দেবেন। আর বিএনপি নেতারা বলছেন, তরুণদের আকাঙ্ক্ষা পূরণের জন্য এবং দেশে চলমান সংকট নিরসনের ক্ষেত্রে সুনির্দিষ্ট নির্বাচন রোডম্যাপের ঘোষণার বিকল্প নেই। আহমেদ সালেহিন, সময় সংবাদ, বগুড়া। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সহযোগী তৌফিকা করিমের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে 56 কোটি 61 লাখ টাকার অবৈধ সম্পদ ও 374 কোটি 51 লাখ টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ আনা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান। এদিন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাবেক সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লকের নির্দেশনা দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন বিচারিক আদালত। শেখ হাসিনার ঘনিষ্ঠ 2 জনের লন্ডনে প্রায় 90 মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ও উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শাইন এফ রহমানের লন্ডনে থাকা 2টি সম্পত্তি জব্দের আদেশ পেয়েছে এনসিএ। জব্দের কারণে তিনি এবং তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমান লন্ডনের গ্রোসভেনার স্কোয়ারে অ্যাপার্টমেন্ট সহ কোনো সম্পত্তি বিক্রি করতে পারবেন না। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী গ্রেসাম গার্ডেন্সের ওই বাড়িতে শেখ হাসিনার বোন শেখ রেহানা থাকতেন। রামপাল বিদ্যুৎ কেন্দ্রকে বাংলাদেশে ভারতীয় আধিপত্যের প্রতীক উল্লেখ করে বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধের পথ খোঁজার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ। সকালে রাজধানীর এফডিসিতে বিগত শাসনামলে জ্বালানি খাতে লুণ্ঠনের দায় বিষয়ক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এ কথা বলেন তিনি। বলেন, দেশি বিদেশি নানা গোষ্ঠী গ্রাস করে রেখেছে জ্বালানি খাতকে। এই অবস্থা থেকে উত্তরণে প্রয়োজন গণমুখী পরিকল্পনা। এবার বাণিজ্যের সংবাদ।
ঈদুল আজহাকে সামনে রেখে রংপুরে জমে উঠেছে কোরবানির পশুর বেচাকেনা। জেলার সবচেয়ে বড় গঙ্গাচড়ার বেদগাড়ি হাটে পশু নিয়ে আসেন বিক্রেতারা, তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের। জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলে 61টি হাটে গবাদি পশু বিক্রি হচ্ছে। 41টি ভ্রাম্যমাণ ভেটেরিনারি টিম কাজ করছেন। জেলার চাহিদা 2,24,751টি। প্রস্তুত আছে 3,63,312টি পশু। চাহিদা মিটিয়ে 1,38,561টি পশু জেলার বাইরে বিক্রি করা সম্ভব বলেও জানায় প্রাণী সম্পদ বিভাগ। মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে জনপ্রতি ৭৯,০০০ টাকা খরচ হলেও রিক্রুটিং এজেন্সিগুলো আদায় করে প্রায় ৫ লাখ টাকা। দুদক বলছে, বিগত সরকারের আস্থাভাজন ১৩টি এজেন্সি ৩ বছরে প্রায় ১২০০ কোটি টাকা আত্মসাৎ করেছে। অভিযুক্ত এজেন্সি মালিকের বিরুদ্ধে মামলা করতে সুপারিশ করেছে অনুসন্ধানকারী দল। বিশেষজ্ঞরা বলছেন, জেনে শুনে সংশ্লিষ্ট সব দফতর নিশ্চুপ থাকায় সিন্ডিকেট বহাল তবিয়তে লুটপাট করছে। তাসলিম তৌহিদের প্রতিবেদন। রাজধানীর ফকিরাপুলে অবস্থিত আকাশ ভ্রমণ লিমিটেড এই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে মিলেছে মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে ১৩৫ কোটি ৫৫ লাখ টাকার বেশি আত্মসাতের প্রমাণ। দুদক বলছে, সরকারি হিসাবে ৭৯,০০০ খরচ হলেও মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার নির্দিষ্ট সিন্ডিকেট ৪,৭০,০০০ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আদায় করে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আশীর্বাদ পুষ্ট এসব রিক্রুটিং এজেন্সি মানুষের অর্থ হাতিয়ে নিতে নানা ছলচাতুরির আশ্রয় নেয়। এরকম ১৩টি এজেন্সি ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত অভিবাসীদের কাছ থেকে প্রায় ১২০০ কোটি টাকা অতিরিক্ত আদায় করে আত্মসাৎ করেছে বলে প্রমাণ পেয়েছে দুদক। এদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানকারী দল আলাদা ১৩টি মামলার সুপারিশ করেছে। বাইরার সাবেক এক নেতার অভিযোগ, আওয়ামী লীগের সুবিধাভোগী সিন্ডিকেট শত শত কোটি টাকা লুট করেছে। সেই সিন্ডিকেট এখনও সক্রিয় আছে বলেও দাবি তার। একই সিন্ডিকেট চক্রই কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে যারা ছিল সেই মন্ত্রী, এমপি এবং নেতারা কিন্তু এখনও আছে। তারা হয়তো তাদের সেই একই নামে না হইয়া বেনামে করার চেষ্টা করছে। কিন্তু তারা অভিবাসীদের নিয়ে কাজ করা এই বিশেষজ্ঞের মতে, অতিরিক্ত অর্থ নিলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্টরা। এই সিন্ডিকেট সক্রিয় থাকলে সংকটে পড়বে শ্রম বাজার। বিভিন্ন দেশেই শ্রমিক পাঠানোর বিভিন্ন অপরাধের কারণে দৃষ্টান্তমূলক কিন্তু কোনো রেকর্ডিং এজেন্সির বিরুদ্ধে কিন্তু আমাদের মন্ত্রণালয় বা অধিদপ্তর তেমন কোনো ব্যবস্থা নিতে পারে নাই। আপনি মিডল ইস্টেও কিন্তু ১,৬৫,০০০ টাকা সৌদি আরব, সেখানে কিন্তু ৬ লাখ ৭ লাখ টাকায় মানুষ যাচ্ছে। কিন্তু জেনে যদি তার প্রতিকার না করে, তার বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয়, তাহলে তো এটা কোনোভাবে রোধ করা সম্ভব না। গেল মার্চে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে ১,১২৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১২টি রিক্রুটিং এজেন্সির মালিকের বিরুদ্ধে মামলা করে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমার উপকূলে আলাদা নৌকাডুবির ঘটনায় ৪২৭ রোহিঙ্গা নিখোঁজ হয়েছেন। UNHCR জানায়, গত ৯ মে আরাকান উপকূল থেকে ২৬৭টি রোহিঙ্গা নিয়ে রওনা দেয়া নৌকা কিছু দূর যাওয়ার পর ডুবে যায়। ৬৬টি রোহিঙ্গা তীরে ফিরলেও বাকিদের এখনও পাওয়া যায়নি। এরপর ১০ মে ২৪৭ রোহিঙ্গাবাহী আরেকটি নৌকা ডুবে যায়। ওই ঘটনায় ২১ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও বাকিরা এখনও নিখোঁজ। এখন রোহিঙ্গা কোন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সে বিষয়ে কিছুই জানাতে পারেনি UNHCR। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।